বুঝলে হে ভায়া কিশোরী, অজানা কোনো এক গ্রামে নির্জন দুপুরে গাছের ছায়ায় বসে পুকুর পাড়ে মাছ ধরার মজাটাই আলাদা। হ্যাঁ ভাই, তা যা বলেছ, অন্তত এই বিষয়ে আমি তোমার সাথে এক্কেবারে একমত। মাছ পাই আর ছাই নাই পাই, তাতে বিন্দুমাত্র দুঃখ নেই। সব থেকে বেশি আনন্দ লাভ হয় কোনখানে জানো? ওই যে নানান জিনিসপত্র দিয়ে মাছের চার বানানো, দুরু দুরু বুকে পুষ্করিণীর জলে ভাসমান ফাতনার দিকে তাকিয়ে বসে থাকা, এই হলো সবচেয়ে আনন্দঘন মুহূর্ত। আবার টান টান উত্তেজনার সময়ও বলতে পারোই অনায়াসে। ফাতনা একটু ডুবেছে কি ডোবেনি, অমনি এক টানে পুকুরের জল এপার ওপার করে কাঁটায় আটকানো টোপ খাওয়া মাছকে পাড়ে তুলতে যে আনন্দ, তাই হলো মৎস্য শিকারের মূল আকর্ষণ বা আনন্দ। একবারে হক কথা বলেছ ভাই। মাছ ধরা আমারও খুবই পছন্দের একটি কাজ, তবে অনেকদিন হলো কোথাও তেমন মাছ ধরতে যাওয়া হয়নি। এই যা আফসোসের বিষয়। সে কি গো, আমি তো গত দুদিন আগেই গিয়েছিলাম আমার এক আত্মীয়র বাড়িতে। এখান থেকে অবশ্য বহুদূরের পথ, ওই রাধাকান্তপুরের দিকে। সেখানকার এক অজপাড়া গাঁয়ের বেনামি পুকুরে মাছ শিকার করে এলাম, বুঝলে। আহা, সত্যি ভাই, অবিশ্বাস্য বড় রকমের বড় মাছে ভরা পুকুর দেখলাম নিজের চোখে। চোখে না দেখলে বিশ্বাস করা খুবই কঠিন। পুকুরটায় এত বড় বড় বৃহৎ আকারের মাছ রয়েছে, আমি আর বন্ধু মিলে খুব গোপনে গিয়ে সেখানে সব কিছু ব্যবস্থা করে শেষমেশ ছিপ ফেলে বসেছিলাম পুকুর পাড়ে। বেশ অনেক মাছ পেয়েছি মাত্র অল্প কিছু সময়ের মধ্যেই। ইস, যদি আগে জানতাম তাহলে তোমাকেও নিয়ে যেতাম আমার সঙ্গে, বেশ ভালোই মজা হতো আরো। আরে এত আফসোস করো না ভাই, এবারে যাওয়া হয়নি তো কি হয়েছে, এর পরের বার নিশ্চয়ই তোমার সাথে যাব মাছ ধরতে। একদম একদম। কি হে, আজ যে দেখছি মাছ ধরা নিয়ে গল্পের আসর একেবারে জমিয়ে ফেলেছো তোমরা। ঠাকুরমশাই অর্থাৎ তারানাথ তান্ত্রিক কখন যে আমাদের ঠিক পিছনে এসে দাঁড়িয়েছেন এবং এতক্ষণ ধরে আমাদের বলা কথা শুনছিলেন, তা আমরা কেউই টের পাইনি। আমি ঠাকুরমশাইয়ের দিকে তাকিয়ে মৃদু হাসলাম। তিনিও সৌজন্যমূলক মৃদু হাসি হেসে আমাদের ঠিক সামনের তক্তার উপর ফাঁকা জায়গায় এসে বসলেন মুখোমুখি। বাইরের দিকে এক পলক তাকালাম আমি। ঝমঝম করে বৃষ্টি হয়েই চলেছে একটানা বিরামহীনভাবে। সমগ্র আকাশ ছেয়ে গেছে শ্রাবণের ঘন কুচকুচে কালো চাপচাপ মেঘে। মাঝে মধ্যেই বিদ্যুতের ধারালো তরবারি বশ না মানা বিষধর সাপের মতো ছবল দেওয়ার ভঙ্গিমায় নেমে আসছে পৃথিবীর বুকে। দক্ষিণের ঠান্ডা বাতাসের সাথে বৃষ্টির জল বায়ুতে ভেসে এসে মিশল আমাদের গায়ে। আচমকা ভারী ঠান্ডা লাগলো আমার, গায়ে কাঁটা দিয়ে উঠল সহসা। কিশোরী এবার তারানাথ তান্ত্রিকের দিকে তাকিয়ে কোমল গলায় মাধুর্যের সাথে বলল, ঠাকুরমশাই, আপনি যে কখন এসে দাঁড়িয়েছেন তা আমরা বুঝতেই পারিনি। বুঝতে পারবে কি করে? তোমরা যে নিজেদের গল্পে বিভোর হয়েছিলে। তবে একটা কথা কিন্তু একেবারে সঠিক বলেছো হে তোমরা। মাছ ধরবার মধ্যে একটা আলাদা আনন্দ কিন্তু আছে। না, মাছ শিকার করে মাছ খাবার এমনটা আশা করে যারা মাছ ধরতে যায়, তারা কেউই সেই আনন্দ উপলব্ধি করতে পারে না। মাছ ধরার মধ্যে আসল আনন্দ লুকায়িত থাকে মাছ শিকারের পর্যায় ও তাহার প্রস্তুতি পর্বের মধ্যে। তোমাদের তো আমি একবার বলেছিলাম মাছ ধরতে গিয়ে আমার নিজের চোখে দেখা সেই জল পিশাচের ঘটনার কথা। হ্যাঁ, কি হে, মনে আছে নাকি ভুলে গেছো? হ্যাঁ, কি যে বলেন আপনি, সেই সব ভয়ানক অভিজ্ঞতার কথা আমরা কি কখনো ভুলে যেতে পারি নাকি? ওরে বাবা, ওই কাহিনী ছিল গায়ে কাঁটা ধরানোর মতো, যা শুনে সত্যি বেশ ভয় পেয়েছিলাম আমরা দুজন। দাঁড়াও, একটু চায়ের ব্যবস্থা করতে বলি চারিকে। চা সারা আসর ঠিক চবে না, বুঝলে।
এ কথা বলে তারানাথ তান্ত্রিক এবার উঁচু গলায় চারির উদ্দেশ্যে বললেন, চারিমা, চারিমা, আমাদের জন্যে 3 পেয়ালা চা আর কিছুটা মুড়ি মাখা দিয়ে যেত। রান্নাশালার ভিতর থেকে কর্মে নিতান্ত ব্যস্ত চারির কথা ভেসে এলো এইবার। যাচ্ছি বাবা মশাই, হাতের কাজটা সেরেই চা করে নিয়ে যাচ্ছি। দয়া করে কিছুটা সময় অপেক্ষা করুন আপনারা। মাত্র কিছু সময়ের মধ্যে চারি চা করে নিয়ে এলো আমাদের কাছে। উষ্ণ 3 পেয়ালা চা আর থালায় করে মুড়ির বদলে কিছুটা চাল কলাই ভাজা এনে তা নামিয়ে রাখলো আমাদের সম্মুখভাগে। রকমারি উপাদান সহকারে চাল কলাই ভাজা দেখে কিশোরীর জিভে জল চলে এলো যেন। মস্ত বড় এক খাবল সে মারল থালার বুকে। তারপর মুঠো ভরা চাল কলাই ভাজা মুখে পুড়ে চায়ের পেয়ালায় একটা চুমুক দিয়ে মুখ নেড়ে চাল কলাই ভাজা চিবুতে চিবুতে সে বলল, আজকের দিনে আজকের এমন বৃষ্টি বাদলার ঠান্ডা আবহাওয়ায় একখানা জমজমাট ভয় ধরানোর রোমহর্ষক কাহিনী শোনান তো দেখি ঠাকুরমশাই। এমন একখানা কাহিনী শোনান যা শুনে আমার ভয় কাকে বলে তা যেন হাড়ে হাড়ে বুঝতে পারি। আপনার বলা প্রতিটা কাহিনী সেরা, সে বিষয়ে সন্দেহ নেই, তবে আজকে ভয়ের কিছু শুনতে খুব মন চাইছে। আমি দেখলাম এই সুযোগ। গল্পের প্রসঙ্গ যখন একবার উঠেছে তখন এই সুবর্ণ সুযোগ আর কিছুতেই হাতছাড়া করলে মোটে চলবে না। তাই কিশোরীর কথার সাথে তালে তাল মিলিয়ে আমিও বললাম, হ্যাঁ হ্যাঁ ঠাকুরমশাই, বেশ ভয়ের একখানা গল্প শুনতে চাই। আজকের পরিবেশটাও কেমন যেন একটু ভয় ধরানো, থমথমে গেছে। আমাদের উভয়ের কথায় এবার তারানাথ তান্ত্রিক কিছুটা হেসে বললেন, বাহা বাহ, তোমাদের যা দাবি দেখছি তাতে তোমাদের অনুরোধ করা মোড়ের মতন গল্প শোনাতে গেলে এ দেশে বড়ক লেগে যেত। এই জন্যই বুঝি কথায় বলে কারো সর্বনাশ তো কারো পৌষ মাস। তোমাদের এক একটা জমাটি ভয় ধরানো গল্পগুলো খুব ভালো লাগে, তাই তোমরা বারে বারে শুনতে চাও। কিন্তু একটি বারের জন্য ভেবে দেখো না যে এই সমস্ত ঘটনাগুলো অতীতে যাদের সঙ্গে বাস্তবে ঘটেছিল তখন তাদের অবস্থা ঠিক কীরকম হয়েছিল। আচ্ছা বেশ, আজ আমি বড় একখানা মারাত্মক ভয়ের গল্প শোনাতে চলেছি তোমাদের। কিন্তু তার আগে বলো তো কিশোরী, আজ কি পাসিং শোয়ের প্যাকেট টানতে ভুলে গেছো নাকি? হ্যাঁ, অনেক দিন হলো সিগারেটটা খাওয়া হয় না। ছি 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 ঠাকুরমশাই, কি যে বলেন! দেখুন দেখি, কাণ্ড, আপনাকে সিগারেটের প্যাকেটখানা দেওয়ার কথা একেবারে ভুলেই গেছি। দাঁড়ান দাঁড়ান, এক্ষুনি দিচ্ছি। এ কথা বলে কিশোরী এবার কোমরের কোঁচা থেকে সিগারেটের প্যাকেটখানা বের করে তা বাড়িয়ে দিল ঠাকুর মশাইয়ের দিকে। তারানাথ তান্ত্রিক অত্যন্ত খুশি হলেন পাসিং শোয়ের প্যাকেটখানা হাতে পেয়ে। তিনি তৎক্ষণাৎ সিগারেটের প্যাকেট খুলে একটা সিগারেট বের করে তা ঠোঁটের ডগায় চেপে ধরলেন। তারপর ফস শব্দে দেশলাই জ্বালিয়ে তাতে অগ্নি সংযোগ করে সুখ টান দিলেন। সিগারেট খাওয়ার তৃপ্তিতে দুচোখ বুজে এলো তারানাথের। আমি কিশোরীর সাথে দৃষ্টি বিনিময় করলাম। আমাদের মন ততক্ষণে পুলকিত হয়ে উঠেছে পরিপূর্ণরূপে গল্প শোনার আনন্দে। তখন আমার বেশ ভালোই বয়স হয়েছে। আমার সাধন জীবন বেশ সফল বয়। মাথার উপর রয়েছে মধুসন্তরী দেবী এবং কাল ভৈরবের আশীর্বাদ। আমি যতবার নানান বিপদের সম্মুখীন হয়েছি আর সেই সমস্যা থেকে বের হবার কোনো পথ খুঁজে পাইনি, ঠিক ততবার তারা নানা রূপে নানাভাবে এসে উদ্ধার করেছেন আমায়, বাতলে দিয়েছেন সেই সমস্যা থেকে সমাধানের কোনো না কোনো পথ। সময়টা ছিল দুর্গা পুজোর ঠিক পরবর্তীকাল। আকাশে তখনও শরতের পেঁজা তুলোর মতো মেঘ ভেসে বেড়াচ্ছে। নদীর চর ভরে আছে কাশফুলের সমারোহে। সেবার
আমি দুর্গা পুজো দেখতে গিয়েছিলাম মধ্যম গ্রামে। সেখানকার শারদ উৎসব আশেপাশের তল্লাটে বেশ নাম করা ও বিখ্যাত। দুর্গা পুজো দেখে আমি তখন বাড়ি ফেরার মুখে মধ্যম গ্রাম থেকে গরুর গাড়ি করে একটা অজানা নদীর পাড়ে এসে দাঁড়ালাম আমি। গরুর গাড়ির চালক বলল, এবার এই নদী পারাপারের পালা। এদিক ওদিক তাকিয়ে দেখলাম ঘাটে একখানা নাও বাঁধা আছে। সেদিকে এগিয়ে গিয়ে চালককে রাজি করিয়ে নদী পারাপারের জন্য নৌকায় চড়ে বসলাম। নৌকার মাঝি এবার আমার উদ্দেশ্যে বলল, বাবু, কোথা থেকে আসছেন? মাঝি ভাইয়ের দিকে তাকিয়ে আমি নীরবে হেসে জবাব দিলাম, আমি আসছি সেই মধ্যম গ্রাম থেকে। ওখানকার দুর্গাপুজো দেখতে গিয়েছিলাম। সত্যি যেমন প্রশংসা শুনেছিলাম বাস্তবেও ঠিক তেমনই জমজমাট। মন প্রাণ একেবারে ভরে গেল। আহা, মায়ের মুখখানি শিল্পী বুঝি তার সুদক্ষ নিপুণ হাতে ফুটিয়ে তুলেছিল। মায়ের ওই মমতা ভরা স্নেহময়ী মুখখানা দেখলে যেন জগৎ সংসার থেকে সকল পাপ তাপ সব দূরীভূত হয়ে যায়। মনের মধ্যে যত কলুষিত ভাব রয়েছে তা দূরে চলে যায় অচিরে। হ্যাঁ ঠাকুর মশাই, একেবারে হক কথা বলেছেন আপনি। আমিও একবার গিয়েছিলাম সে গাঁয়ে পুজো দেখতে। সত্যি বড্ড ভালো পুজো হয় ওখানে। মাতৃ আরাধনায় কোনো খামতি রাখে না ওই গাঁয়ের মানুষজন। তা মাঝি ভাই, তোমার নাম কি? কোন গ্রামে ঘর তোমার? আগে বাবু, এই অধমের নাম মদন। হ্যাঁ, আমার ঘর গোবিন্দপুরে। গোবিন্দপুর এই পাশেরই একটা গ্রাম। প্রতিদিন নৌকো চালিয়ে যাত্রী এপার ওপার করাই আমার কাজ, আমার পেশা। তা ভালো, তা ভালো। একবার ভেবে দেখো, প্রতিদিন কেবলমাত্র তোমার কারণে কত মানুষ তাদের দৈনন্দিন জীবনে নিত্য প্রয়োজনে দরকারে অদরকারে তোমার সাহায্যে নৌকা চড়ে এই বৃহৎ নদী পারাপার হচ্ছে। হ্যাঁ, আসলে কি জানো হে, আমাদের জীবনচক্রে প্রতিটা পেশাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো কাজই আসলে ছোট নয়। কি কথাই না আজ আপনি বললেন বাবু। সত্যি এমন করে কেউ তো বলে না কোনো দিন, কেউ ভাবেও না বোধ হয়। প্রতিদিন এত এত মানুষের সাথে মোলাকাত হয় আমার। এই প্রথম যার মুখ থেকে আমি এমন ধরা কিছু শুনলাম। হ্যাঁ, সত্যি এই সব কথা বড় অপ্রত্যাশিত আমাদের কাছে। আমাদের মতো গরিবের কথা কে কবে ভেবেছে বলুন দেখি? হ্যাঁ বাবু, কিছু মনে না করলে আপনার পরিচয়টি জানতে পারি? আসলে আপনার এই কথা শুনে বড্ড কৌতূহল হচ্ছে আপনার নাম ধাম জানার জন্য। মাঝির চোখের দিকে আমি এবার সোজাসুজি চোখ রাখলাম। কেমন যেন মায়া ভরা তার নেত্রদয়। সত্যি সে বড় কৌতূহলী হয়ে পড়েছে আমার পরিচয় জানার জন্য, তা আমি বুঝতে পারলাম তার অস্থির নয়ন যৌবনের দিকে তাকিয়ে। তার কৌতূহল নিরসন করার জন্য আমি বললাম, আমার নাম তারানাথ চক্রবর্তী। লোকে আমায় মূলত তারানাথ তান্ত্রিক বলেই চেনে। একটু আধটু জ্যোতিষবিদ্যে আমার জানা আছে, তাই দিয়েই বারবার চেষ্টা করি বিপদগ্রস্ত মানুষদের যতটা পারা যায় বিপদ থেকে রক্ষা করতে। আমার পরিচয় জানার পর থেকেই তার মুখমণ্ডল জুড়ে এক অদ্ভুত বদল দেখা দিল। প্রথমে সে যেন বিস্ময়ের ঘোর কিছুতেই কাটিয়ে উঠতে পারছিল না। কয়েক মিনিট বাকরুদ্ধ হয়ে থেকে পুনরায় যেন বহু চেষ্টার পর বাকশক্তি ফিরিয়ে এনে সে থেমে থেমে বলল, আপনি আপনি তারানাথ চক্রবর্তী, মানে সেই তারানাথ তান্ত্রিক। লোকমুখে এত কাল যাবৎ কত নাম শুনেছি আপনার। ঈশ্বর, তোমার এত করুণা, এত কৃপা, হ্যাঁ? সরাসরি আজ তার সাথে সাক্ষাৎ করিয়ে দিলে আমায়। ঈশ্বর, তুমি করুণাময়। এত পুণ্য অর্জন করেছিলাম প্রভু, এতটাই ভাগ্যবান আমি।
আপনি যে আমার নৌকায় উঠেছেন তা যেন এখনো আমি বিশ্বাসই করে উঠতে পারছি না। তাই তো বলি, এমন ধারা কথা কেই বা বলতে পারে এ যুগে, হ্যাঁ? আপনার মতো মহান মানুষ ছাড়া এ তো সম্ভব নয়। মাঝি ভাইয়ের এমন মাত্রাতিরিক্ত প্রশংসায় আমি যেন খানিক অপ্রস্তুতের মধ্যেই পড়লাম। বেশ আপত্তির সুরে আমি বললাম, আহা মাঝি ভাই করো কি, বলি বলি এত প্রশংসা করছো কেন? কি আর এমন করি আমি? ঈশ্বরের দেখানো পথে হেঁটে কেবলমাত্র কতকগুলো মানুষকে বিপদ থেকে রক্ষা করি, এই যা। আপনি যে ঠিক কি তার নতুন করে আপনাকে বলে দিতে হবে না ঠাকুর মশাই। আল্লাহ, ছি 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 ছি, মাফ করবেন আমায়। আমি যদি আপনার পরিচয় আগে জানতে পারতুম তাহলে অনেক সময় আগেই আপনার পদধূলি মাথায় নিতে পারতাম। আপনি আমার প্রণাম গ্রহণ করুন। মাঝি ভাইয়ের মুখ এবার বর্ষার ঘন কালো মেঘের মতো কিংবা অসময়ে নেমে আসা ঝঞ্ঝার মতো থমথমে হয়ে গেল। আমি বেশ বুঝলাম সে যেন আমায় কিছু বলতে চায়, কিন্তু ইতস্তত করে আর সেটা বলে উঠতে পারছে না হয়তো কিছুতে। তাই আমি নিজে থেকেই বলে উঠলাম, আচ্ছা মদন, তুমি কি আমায় কিছু বলতে চাও? কেমন যেন চঞ্চল লাগছে তোমায়। কিছু বলার থাকলে নির্দ্বিধায় তা বলতে পারো। সত্যি ঠাকুর, আমি আপনাকে অনেক কিছু বলতে চাই, তবে ঠিক বুঝে উঠতে পারছি না আপনাকে ঠিক কোনখান থেকে বলতে শুরু করব। আহা, এত কুণ্ঠাবোধ ত্যাগ করো দেখি, বরং আসল কথাখানা বলো, আমি শুনছি। আমাদের গ্রাম অর্থাৎ এই গোবিন্দপুরে বিগত কয়েকদিন ধরে একটা সমস্যা দেখা দিয়েছে ঠাকুর। সমস্যাটা হলো এই যে আমাদের গ্রামের প্রধান যে পুকুর রয়েছে, মানে নাম হচ্ছে দাস পুকুর, সেই দাস পুকুরের জলে কিছু একটা এসে বাস করতে শুরু করেছে। এই গোবিন্দপুর গ্রামের প্রধান জলাশয় হলো সেটা। গ্রামের অধিকাংশ মানুষই তাদের নিত্য প্রয়োজনীয় কাজ সারে ওই জলের মাধ্যমে। ওই পুকুরের জলে গত কয়েকদিন ধরে যে বা যারাই পা ডুবিয়েছে তারাই একটা অদ্ভুত কথা বলেছে। অদ্ভুত কথা? কি সেই অদ্ভুত কথা? তারা প্রত্যেকে বলেছে যে কালো রঙের জটা জাতীয় কিছু একটা তাদের পায়ের সাথে জড়িয়ে গেছে আষ্টে পৃষ্ঠে। সেই জটার বাঁধন ক্রমশ শক্ত থেকে আরো শক্ত হয়েছে এবং একসময় তা জলের গভীরে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে সবাইকে। এই সবটা ওই আজগুবি কথাবার্তা, এই ভেবে প্রথমটায় কেউ বিশ্বাস করতে চায়নি, কিন্তু পরবর্তীকালে যখন একাধিক মানুষ তাদের সাথে ঘটা অভিজ্ঞতার কথা বলল, তখন আর না বিশ্বাস করে যাই কোথায়। তাছাড়া কথাখানা শেষ করতে পারল না মতো। তার চোখের সামনে যেন ভেসে উঠেছে সেই ভয়ানক হাড়হিম করা ঘটনা। তার কপাল ক্রমে ঘেমে উঠল। মদনের পানে চাকিয়ে দেখে পরিষ্কার আমি বুঝলাম সে বেশ ভীত হয়ে পড়েছে ইতিমধ্যে। তাছাড়াও কি মদন, কোনো কিছু গোপন না করে সবটা খোলসা করে বলো আমায়, তবেই তো আমি তোমার আসল সমস্যার কথাটা বুঝতে পারবো। নাও নাও, আর দেরি করো না, বলো বলো শুনি। তাছাড়াও ঠাকুর মশাই, তিনটি শিশু এবং দুজন প্রাপ্তবয়স্ক স্বাভাবিক মানুষ গত কয়েকদিন আগে ওই পুকুরের জলে ডুবে মারা গেছে অদ্ভুতভাবে। তাদের মৃতদেহের মধ্যে মিলেছে মোটা মোটা লালচে দাগ। দাগগুলি দেখলে মনে হয় যেন কেউ মোটা শক্তপোক্ত দড়ি জাতীয় কিছু দিয়ে ওদের বেঁধে গায়ের জোরে নিচের দিকে টেনেছে। হ্যাঁ, ঠিক সেই রকমই কালশিটের লালচে কালো দাগ পড়ে গিয়েছিল সর্বত্র। গোবিন্দপুরের প্রতিটা মানুষ এখন যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়েছে।
আর তাদের আতঙ্কের প্রধান কারণটি হলো ওই বিশাল দাসপুকুর। মানুষ তো কোন ছাড়, একটা গবাদি পশু, পাখি কিংবা নিদেন পক্ষে কোনো সরীসৃপ পর্যন্ত ওই জলে নামতে ভয় পাচ্ছে। এর থেকে এটাই প্রমাণিত হয় যে ওই জলের মধ্যে কিন্তু কোনো অশুভ শক্তি সত্যি এসে আশ্রয় নিয়েছে। এভাবে চলতে থাকলে প্রয়োজনীয় জলের অভাবে মানুষ কষ্টে কাহিল হয়ে পড়বে। আপনি এর একটা বিচার করুন ঠাকুরমশাই। জলাশয়ের বুকে পা রাখলেই তার মৃত্যু অনিবার্য হয়ে পড়ছে। যেই ওই জলাশয়ের বুকে পা রাখছে তারই মৃত্যু অনিবার্য হয়ে পড়ছে ওই অশরীরীর কবলে। আপনি যদি একবার গিয়ে নিজের চোখে গোটা বিষয়টা দেখতেন তাহলে খুব উপকৃত হতাম। আমি নিশ্চিত যে ওই জলাশয়ের মধ্যে অতিলৌকিক জগতের কোনো প্রাণী এসে প্রবেশ করেছে। আপনি যাবেন ঠাকুরমশাই? হ্যাঁ, একটিবারের জন্য গোবিন্দপুরে আপনি যাবেন? অবশ্যই যাব। তুমি তাড়াতাড়ি নৌকা ঘোরাও তোমার গ্রামের অভিমুখে। আমি একবার নিজের চোখে দেখতে চাই গোবিন্দপুরের ওই দাসপুকুরে ঠিক কি ঘটছে। আমি যে এইভাবে তার কথায় যেতে রাজি হয়ে যাব তা হয়তো ভাবতেও পারেনি মদন। তার ছিল তার কল্পনাতীত। আবার সম্মতিসূচক উত্তর পেয়ে আনন্দে আত্মহারা হয়ে পড়ল সে। আমাদের নৌকা এবার দ্রুত বেগে জল কেটে তরতর করে এগিয়ে গেল গোবিন্দপুরের ঘাটের দিকে। বাবা, কি সাংঘাতিক ঘটনা ঠাকুরমশাই! জলের মধ্যে থেকে জটা জাতীয় কিছু বেরিয়ে এসে সকলকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে টেনে নিচ্ছে অতলে। এমন ঘটনা তো এর পূর্বে কখনো কোথাও শুনিনি। আমার কথা শেষ হতেই কিশোরী এবার তালে তাল মিলিয়ে বলল, সেই তো, তুমি ভাই একেবারে ঠিক বলেছ। গ্রীষ্মকালেও এমন আশ্চর্যজনক কথা কবু শুনিনি আমি। তাহলে আর বলছি কি, সবটা শুনে অবাক হয়েছিলাম আমিও। নৌকা এসে থামলো গোবিন্দপুরের ঘাটে। নৌকা থেকে নেমে মদন ঘাটে নৌকা বেঁধে দিল। তারপর যথারীতি হাঁটতে শুরু করলো সে। অগত্যা তাকে অনুসরণ করলাম আমিও। তার দেখানো পথে হাঁটতে হাঁটতে একসময় এসে থমকে দাঁড়ালাম একটা মাটির কুঁড়ে ঘরের সামনে। মদন মাঝি এবার আমার দিকে তাকিয়ে আতিথেয়তার সুরে দুই হাত জোর করে বলল, আসুন ঠাকুরমশাই, আসুন। এই গরিবের ঘরে আপনাকে সাদর আমন্ত্রণ জানাই। আমি আর মদন ঘরের ভেতর পা রাখতে না রাখতেই মদন তার গিন্নি অর্থাৎ বাসন্তীর দিকে তাকিয়ে বলল, হাঁ করে মুখ পানে ডাকিয়ে দেখছো কি? তাড়াতাড়ি আমাদের দুজনকার জন্য ঠান্ডা শরবত নিয়ে আসো দেখি। হ্যাঁ, বেশ অনেকটা রাস্তা আসতে হয়েছে তো ঠাকুর মশাইকে। পথশ্রমে নিশ্চয়ই যথেষ্ট ক্লান্তিও হয়তো আছে বটে। তৃষ্ণার্ত হয়ে পড়েছেন বুঝি? আরে আরে মদন, আমাকে নিয়ে অযথা এত ব্যস্ত হবার কিছু নেই। আমি ঠিক আছি, এত ব্যস্ত হয়েও না। বাসন্তী এবার ঘর থেকে সব কিছু এনে আমাদের হাতে তুলে দিল 2 গ্লাস ঠান্ডা শরবত আর কয়েকটা বাতাসার টুকরো। বাতাসার টুকরো মুখে ভরে তা শিবুতে শিবুতে আমি বললাম, যে কারণে আমার এখানে আগমন, অর্থাৎ তোমাদের গ্রামের দাসপুকুরের কাছে নিয়ে চলো আমাকে। অযথা আমাদের বসে দাঁড়িয়ে থেকে সময় অপচয় করার মতো সময় আমাদের হাতে একদম নেই মোটে। একেবারে সঠিক বলেছেন ঠাকুর মশাই। চলুন, আমি সেখানে নিয়ে যাব আপনাকে। তারপর যা করার সে তো আপনাকেই করতে হবে ঠাকুর মশাই। হ্যাঁ হ্যাঁ, তাই চলো। আমি আর মদন এবার এসে উপস্থিত হলাম সেই বিশাল জলাশয় অর্থাৎ দাসপুকুরের কাছে। দাসপুকুরের কাছে এসে আপনি কি দেখলেন ঠাকুরমশাই? কি বুঝলেন? সত্যিই সেখানের অভিশপ্ত জলাশয়ে কোনো অশুভ শক্তির আভাস টের পেলেন নাকি? হ্যাঁ, সে আর বলতে, জলাশয়ের বুকে পা রাখারও দরকার হলো না। আমি সেখানকার কাছাকাছি যাওয়া মাত্র
প্রথম দর্শনেই পরিষ্কার বুঝলাম এখানে কোনো সাংঘাতিক রকমের ক্ষতিকারক এক অশুভ শক্তি বাস করতে শুরু করেছে, যার ফলস্বরূপ ওই 5টি মৃত্যু ঘটেছে। আমার হৃদয়ের মধ্যে সেই চেনা বিপদের ঘণ্টাটা তীব্রভাবে বেজে উঠল। আমি পরিষ্কার বুঝলাম এই সমস্যার কোনো স্থায়ী সমাধান যদি না করা যায়, তাহলে কিন্তু আবার কোনো না কোনো দিন সুযোগ পেলেই সে নিরীহ নিরপরাধ মানুষকে তার নিজের শিকারে পরিণত করবে। তবে বিষয়টা যে আসলে ঠিক কী ঘটছে তা একবার নিজের চোখে দেখতে হবে আমায়। ও তা সেই কারণেই অল্প কিছু সময়ের জন্যে জলের বুকে নামার সিদ্ধান্ত নিলাম শেষমেশ। মদন মাঝির দিকে তাকিয়ে আমি এবার বললাম, মদন, তুমি এইখানে এই দূরেই দাঁড়িয়ে থাকো। আমি একা একবার তাসপুকুরের জলে নামবো। বিষয়টা যে আসলে ঠিক কী ঘটছে তা একবার ভালোভাবে প্রত্যক্ষ করতে হবে আমায়। তোমায় কিন্তু বারবার সাবধান করছি, আমার যাই হোক না কেন তুমি কিন্তু কোনো অবস্থাতেই মোটেও জলে নামবার চেষ্টা করবে না, মনে থাকবে। আমার কথা কানে যাওয়া মাত্রই ভয়ানক রকমের ঘাবড়ে গেল মদন। তার চক্ষুদয় বিস্ফারিত হয়ে উঠল সঙ্গে সঙ্গে। গলার আওয়াজ নেমে এলো যেন খাদে। থেমে থেমে বহু কষ্টে সে এবার বলল, কি কি অলক্ষণে কথা বলছেন ঠাকুরমশাই আপনি? হ্যাঁ, ওই পুকুরে বাস করছে যে সে 5 জন জলজান্ত মানুষকে মেরে ফেলেছে, নিজের জটায় বন্দি করে জলে ডুবিয়ে। সেই দৃশ্য আমরা দেখেছি, সেই মরদেহগুলোর বীভৎস মর্মান্তিক রূপ প্রত্যক্ষ করেছি। ঠাকুরমশাই, দয়া করে এমনটা করবেন না। আপনার যদি সামান্যতম কোনো ক্ষতি হয়ে যায়, তাহলে আমি নিজেকে কোনোদিনও এর জন্য ক্ষমা করতে পারবো না। আত্মগ্লানিতে ভুগে ভুগে শেষ হয়ে যাব একেবারে। তুমি এত চিন্তা করো না আমাকে নিয়ে মদন, আমার কিচ্ছু হবে না। ইষ্ট দেবতার আশীর্বাদ আছে আমার সঙ্গে সব সময়, আমার মাথার উপর। তাছাড়াও ভালোভাবে গাত্রবন্ধন করে সেথায় যাব আমি। আমার দেহের উপরিভাগে এক সুরক্ষার মায়াজাল বিস্তৃত হবে। এই জগৎ সংসারে খুব কম অশুভ শক্তি আছে যারা এই সুরক্ষা ভঙ্গ করে আমার চরম কোনো ক্ষতি করবার ক্ষমতা রাখে। তাই তুমি নিশ্চিন্তে থাকতে পারো, আমার কোনো বিপদ ঘটবে না। মদনকে সান্ত্বনা দিয়ে আমি এবার কাল ভৈরবকে স্মরণ করে ভালোভাবে গাত্রবন্ধন করলাম। তারপর এগিয়ে গেলাম পুকুরের দিকে। আমার ঠিক সামনে টলটলে জলে ভরা একটা বিশাল জলাশয়। সাধারণত দেখে বোঝার কোনো উপায় নেই যে এই জলাশয়ের মধ্যে লুকিয়ে আছে ভয়ানক কিছু একটা। জলের একেবারে নিকটে এসে দাঁড়াতেই আমার মনে হয় আমি যেন দেখলাম জলের ঠিক মাঝ বরাবর কালো রঙের কিছু একটা যেন ভেসে উঠতে গিয়েও এক ঝলক আমাকে দেখে জলের তলায় তলিয়ে গেল বুঝি হুশ করে। আমি এবার আমার বাঁ পা খালি নামালাম জলের মধ্যে। সপাত করে একটা শব্দ হলো, তার সাথে সাথেই আমার পা বেয়ে একটা শিরশিরে ঠান্ডা অনুভূতি উঠে এলো শরীরের উপরই ভাগে। এবার নামালাম ডান পা খালি। পেছন থেকে বদনের স্বর কানে এলো, সাবধানে ঠাকুরমশাই, সাবধানে, খুব সাবধানে। আমি ততক্ষণে আরও খানিকটা গভীরে নেমে এসেছি। প্রায় কোমর অবধি জলে নেমে অপেক্ষা করতে লাগলাম। 1 মিনিট 2 মিনিট করে করে 15 মিনিট কেটে গেল প্রায় দেখতে দেখতে। আমার কেমন যেন খটকা লাগলো। কি হলো ব্যাপারটা? এত সময় লাগার তো কথা নয়। মদনের মুখেও শুনেছি জলের বুকে কেউ পা স্পর্শ করা মাত্রই জটা জাতীয় কিছু একটা এসে জড়িয়ে ধরে তার পা দুখানি, তারপর টেনে নেয় তাকে গভীরে। তাহলে কেবলমাত্র আমার ক্ষেত্রে এমন বিপরীত প্রতিক্রিয়া হচ্ছে কেন? তাহলে কি সে বুঝতে পেরেছে আমি কোনো সাধারণ মানুষ নয়? ঠিক যেমনভাবে আমি বুঝতে পেরেছি তার অস্তিত্বের কথা, সেও কি তবে বুঝতে পারলো আমার অস্তিত্ব? প্রশ্নটা মাথায় এলো। আমার মনের মধ্যে একটা দোলাচল কাজ করলো।
তবে কি এবার উঠে পড়ব? আমায় কি জড়িয়ে ধরার সাহস তার নেই? আমি মৃদু হেসে পিছন পানে তাকিয়ে মদনের উদ্দেশ্যে হাসতে হাসতে বললাম, কোথায় হে মদন? তোমাদের এই দাসপুকুরের জলাশয়ে থাকা সেই অশুভ শক্তি কোথায়? আমাকে স্পর্শ করার সাহস বুঝি তার নেই নাকি? হ্যাঁ, শিকারীর কাছে শিকার নিজে পায়ে হেঁটে এসেছে, অথচ শিকারী নিশ্চল। হে আবার কেমন ধারা কথা হে! তারানাথ তান্ত্রিক এতখানি কথা একসাথে বলার পর একটু থামতেই কিশোরী বলল, এরপর এরপর কি ঘটলো ঠাকুরমশাই? সেই অশরীরই কি তবে আপনাকে স্পর্শ করার সাহস দেখালো না? আপনি কি তবে সুস্থ স্বাভাবিক অবস্থায় উঠে এলেন জলের উপরিভাগে? তারানাথ তান্ত্রিক কিশোরীর দিকে তাকিয়ে কেমন যেন ব্যঙ্গের হাসি হেসে বলল, তোমার অপরপক্ষে থাকা শত্রুকে কখনো তোমার তুলনায় কম শক্তিশালী ভাবা উচিত নয় হে কিশোরী। ঠিক এই ভুলটাই আমি করে বসেছিলাম সেবার। সে অপেক্ষা করছিল মোক্ষম সময়ের জন্য, তা আমি বুঝতে পারিনি তখন। তার নামে উপহাস করে হাসতে হাসতে আমি পেছন ফিরে ডাঙার দিকে পা বাড়াতেই যাব, ঠিক এমন সময় দেখলাম জলাশয়ের মধ্যিখানে একটা যেন আলোড়নের সৃষ্টি হলো। জলের বুকে কি যেন একটা মাথা তুলল ধীরে ধীরে। গাঢ় কালো রঙের কিছু একটা চিৎকার করে জলের তলায় পুনরায় ডুবে গেল। অশরীরীর চিৎকার শুনে আমি বুঝলাম সে আমার কথায় ভয়ানক রকমের ক্ষিপ্ত হয়েছে। কত ঘন কালো কুচকুচে বস্তু আমি তার পূর্বে আর কখনো সে দেখিনি, এ কথা আমি নিশ্চয়তার সাথে জোর গলায় বলতে পারি। আমার মনে হলো কালো রঙের থকথকে জিনিসগুলো বুঝি তার মাথার কেশ বা জটা। সে একবার দর্শন দিয়েই আবার ডুবে গেল চোখের নিমিষে। আমার নজরে পড়ল এবার কালো কালো কেশ রাশি বা জটা জাতীয় শত শত কিছু বিদ্যুৎ বেগে ধেয়ে আসছে আমার দিকে। মারাত্মক আতঙ্কে বুক শুকিয়ে গেল আমার। ওদিকে ততক্ষণে মদন পাগলের মতো চিৎকার শুরু করেছে ত্রাহি রবে। সাবধান ঠাকুরমশাই, সাবধান! সে আসছে, আসছে! ওই জটাধরি আপনাকে তার জটায় ধারণ করতে। আপনি পারলে আপনি উঠে আসুন, তাড়াতাড়ি উঠে আসুন। ওই জটা আপনাকে স্পর্শ করার আগেই আপনি উঠে আসুন, শীঘ্রই। আমার মাথাটা কেমন যেন ঘুরে গেল। আমি টের পেলাম আমার দু পায়ের নরম তলা কিছুতে জড়িয়ে ধরেছে ক্রমে ক্রমে। আমি বুঝলাম যা জড়িয়ে ধরেছে সেগুলো হলো কিছু কালো কালো চুল। তবে চুলগুলো নিতান্ত সাধারণ কোনো চুলের মতো নয়, সেগুলো যেন এক একটি শোষক নল। আবার দেহ থেকে রক্ত চুষে নিচ্ছে তারা প্রত্যেকে। হায় ঈশ্বর, এ কি মারাত্মক ভুল করেছি আমি হঠকারিতার বশে, কিংবা অত্যন্ত দ্রুততার কারণে গাত্রবন্ধন করেছি বটে, কিন্তু সুরক্ষার শেষ ধাপ হিসেবে থাকা সেই গাত্রবন্ধন মোটেও জোরালোভাবে করিনি। আমি ঘুণাক্ষরেও ভাবতে পারিনি যে এই অশরীরী অশুভ শক্তি এতটা ক্ষমতাশালী হতে পারে। আমার কানে এলো জলের তলা থেকে কিছু একটা যেন চিৎকার করে উঠল। তবে আমার মনে হলো এই চিৎকার আর মোটেও রাগের নয়। এই চিৎকার হলো আসলে যেন উপহাসের হাসি। জ্ঞান হারিয়ে অচৈতন্য অবস্থায় প্রায় লুটিয়ে পড়লাম জলরাশির মধ্যে। সে কি ঠাকুর মশাই, আপনার যদি এমন অবস্থা হয় তাহলে আপনাকে কি রক্ষা করলো ওই ক্ষতিকর প্রেতাত্মার হাত থেকে? সেদিন ভাগ্য বড় ভালো ছিল আমার, বা বলতে পারো পরমেশ্বরের কৃপা ছিল আমার সঙ্গে, তাই রক্ষা পেয়েছিলাম সে যাত্রায়। নিজের করা মস্ত ভুলের মাসুল গুনতে হয়নি নিজের প্রাণের বিনিময়ে। আমি অচৈতন্য হয়ে যেতে মদন বিন্দুমাত্র প্রাণের মায়া না করে যাবতীয় ভয় ত্যাগ করে সেও ঝাঁপিয়ে পড়ে জলের মধ্যে। তার চিৎকার চেঁচামেচি শুনে গ্রামের অনেক মানুষ এসে উপস্থিত হয় এবং তাদের সম্মিলিত প্রচেষ্টায় দড়ি বেঁধে আমাকে ডাঙায় টেনে তোলা হয়। আমার দেহে তখন স্থানে স্থানে ক্ষত চিহ্ন ফুটে উঠেছে, সারা শরীর ভেসে যাচ্ছে রক্তে।
গায়ের সাথে লেগে আসে কিছু কিছু চুল। আমার যখন জ্ঞান ফিরল তখন মাঝে বেশ কয়েক ঘন্টা কেটে গেছে। আমি দেখলাম মদন আমায় তার ঘরে নিয়ে এসে শুইয়ে দিয়েছে নরম বিছানায়। তার স্ত্রী ক্ষতস্থানগুলিতে কিছুর প্রলেপ লাগিয়ে দিতেই তা দ্রুত সেরে উঠল। আমি চোখের পাতা খুলতেই মদন এসে প্রায় ঝাঁপিয়ে পড়ল আমার উপর। সে বলল, আপনাকে কত করে বারণ করলাম ঠাকুরমশাই ওই জলাশয়ে না নামতে, কিন্তু আপনি আমার কোনো কথা শুনলেন না। দেখলেন তো সে ঠিক কতটা ক্ষমতাবান, বুঝুন এবার। খনুয়ে ভর দিয়ে উঠে বসলাম আমি বিছানার ওপর। যখন আমি জলের মধ্যে ছিলাম তখন একটা কথা বলেছিল মদন। আচমকা সেটাই মাথায় ভেসে উঠল সহসা, জটাধারী। আমি এবার মদনের উদ্দেশ্যে বললাম, আচ্ছা মদন, তুমি তখন জটাধারী বলেছিলে না ওই অশরীরীকে? হ্যাঁ ঠাকুরমশাই বলেছিলাম, কিন্তু কেন, কি হয়েছে তাতে? আরে তাতেই তো হয়েছে সব কিছু। ভাগ্যিস তুমি বললে ওই শব্দটা, তাই জন্য তো আমার মাথায় এলো বিষয়টা। কি বিষয় আপনার মাথায় এসেছিল ঠাকুরমশাই? কিশোরীর প্রশ্ন শুনে তারানাথ তান্ত্রিক এবার গোটা বিষয়টা ভালোভাবে বুঝিয়ে বললেন আমাদের। জটাধারী নামের এক বিশেষ অপশক্তি আছে আমাদের এই জগৎ সংসারে। বিশ্ব ব্রহ্মাণ্ডের মাঝে মূলত পাতাল পুরীতে তাদের বাস। এই অপশক্তির ক্ষমতা অসীম। তাদের এই রূপ নামকরণের পেছনে লুকিয়ে আসে ওদের দৈহিক রূপ। মাথার ঘন বিশাল লম্বা কেশ বা জটা এতটাই বৃহৎ হয় এবং সেই জটার মাধ্যমে তারা নিজেদের শিকার মুখের সামনে টেনে আনার কারণে তাদের এরূপ নামকরণ করা হয়ে থাকে। কোনো বিশেষ তিথি নক্ষত্র যোগে এই অপশক্তি উঠে আসতে পারে কেবলমাত্র পাতালপুরী থেকে কোনো জলাশয়ের মধ্যে। ঠিক এমন ঘটনাই ঘটেছিল গোবিন্দপুরের ওই দাসপুকুরে। একবার যদি কোনো জলাশয়ে এই জটাধারীর আগমন ঘটে তাহলে গ্রামকে গ্রাম উজাড় করে দেয় সে একাই। সে বা যারাই ওই জলাশয়ের জলে পা রাখে তাদের সে বিদ্যুৎ গতিতে জটায় জড়িয়ে টেনে নেয়, তারপর রক্ত চুষে ছিবড়ে করে দেয় তাদের মরদেহ। সঠিক সময়ে এই অপশক্তির বিনাশ করতে না পারলে তা মারাত্মক আকার নেয় এক সময়। অতীতে আমি এর পূর্বে কখনো এই অপশক্তির মোকাবেলা করিনি, কেবলমাত্র তাদের বিষয়ে কানে শুনেছিলাম গুরুদেবের মুখে। আর সে কারণেই ওই অপশক্তি ধ্বংসের ঠিক উপায় বা তন্ত্রক্রিয়া দুটোর কোনোটাই আমার জানা ছিল না। জটাধারীর হাত থেকে রেহাই পায় না কোনো জীবিত প্রাণী। মানুষ ছাড়াও বিভিন্ন জল পান করতে আসা পশু পাখিকেও নিজের গ্রাসে পরিণত করে সে। তবে তারা যে এত ক্ষমতাবান হয় তা আমি হাড়ে হাড়ে টের পেয়েছিলাম সেবার গোবিন্দপুরে গিয়ে। জটাধারীর সম্পর্কে এই মতামত শুনে আমি এবং কিশোরী দুজনেই প্রায় একেবারে বিস্ময়ে থ হয়ে গেলাম পুরোপুরি। আমাদের মুখ থেকে যেন কোনরূপ বাক্য নির্গত হতে চাইছিল না প্রথমটায়। সত্যি এত এত প্রেতাত্মা, ভূত, পিশাচ, পিশাচিনী আর যক্ষের ব্যাপারে অনেক কিছু শুনেছি, তবে এইরূপ শক্তিশালী কোনো অপশক্তির বিষয়ে বিন্দুমাত্র ধারণা ছিল না আমাদের কারো। কিশোরী আমাদের কাছে ঘেঁষে এলো বেশ কিছুটা। বুঝলাম সে খুব ভয় পেয়ে গেছে। আমি মনে মনে ভারী আনন্দিত হলাম। ঠাকুরমশাইয়ের কাছে যেমন ভয় ধরানো গল্প শোনার আর্জি আমি জানিয়েছিলাম, তিনি হুবহু বেছে বেছে সেই রকমই একখানা কাহিনী আজ শোনাচ্ছেন আমাদের। তা ভাবতেই মনটা কেমন যেন ফুরফুরে হয়ে গেল। একটা শুকনো ঢোক গিলে কিশোরী এবারে বলল, ঠাকুরমশাই, আপনি তাহলে কি করলেন এবার? এই সমস্যা থেকে কিভাবে মুক্ত করেছিলেন গোবিন্দপুরের জনসাধারণকে? তারানাথ তান্ত্রিক এবার ঊর্ধ্ব গগনে তাকিয়ে কিছুটা মোলায়েম হাসি হেসে বললেন, যিনি রক্ষা করার তিনি রক্ষা করেছিলেন। আমি তো কেবল নিমিত্ত মাত্র। তার মানে কাল ভৈরব?
কালভৈরব আপনাকে সাহায্য করেছিলেন? হ্যাঁ গো হ্যাঁ, তিনি ছাড়া আমার আর কেই বা আছেন বলো। এই সমস্যা থেকে মুক্তির কোনো উপায় খুঁজে না পেয়ে আমি তার শরণাপন্ন হলাম। পরদিন সকালে একটা নিরিবিলি মাঠের মধ্যেখানে এসে কাল ভৈরবের ধ্যানে বসলাম। দুহাত জোর করে ঈশ্বরের উদ্দেশ্যে প্রার্থনা করলাম এই সমস্যা থেকে বের হবার একটি উপায় বলে দেওয়ার জন্য। তারপর কি হয়েছিল শোনো তবে সে কথা। হ্যাঁ হ্যাঁ, আপনি বলুন, আমরা মন দিয়ে সবটা শুনছি। বেশ অনেকক্ষণ একটানা ধ্যান করার পর আচমকা একটা বাচ্চা ছেলের কণ্ঠ পেয়ে ধ্যান ভঙ্গ হলো আমার। চোখের পাতা খুলতেই আমি দেখলাম একটা মোটা সোটা নাদুস নুদুস কোষের ছেলে এসে দাঁড়িয়েছে আমার ঠিক সামনে। পরনে তার ছোট করে পরা সাদা ধুতি, খালি গা, গলায় রুদ্রাক্ষের মালা। তবে সবচেয়ে অদ্ভুত হলো তার চোখ দুটো। তার সেই বিচিত্র দুই চোখের দৃষ্টি অত্যন্ত প্রখর। সে প্রখরতার পরিমাণ এতটাই বেশি, সেদিকে একভাবে সে থাকা যায় না মোটে বেশিক্ষণ। তার হাতে ধরা একটা বিশাল দণ্ড। বালকটি এবার আমার দিকে তাকিয়ে খিলখিল করে হেসে বলল, কি হয়েছে গো তোমার? এখানে এমন করে এভাবে বসে আছো কেন? আমি বড় চিন্তায় আছি গো বাবা, বড় চিন্তায় আছি। বলি, জটাধারী কি কেবল অশরীরী অপশক্তির নাম নাকি হে? জটাধারী তো ভোলানাথকেও বলা হয়, তেমনটা তো ভাবনি। মন দিয়ে শোনো, জটাধারী নামের এই জগৎ সংসারে যেমন একদিকে এক শক্তিশালী অপশক্তি আছে, ঠিক তেমনি আবার অন্যদিকে অর্থাৎ তার বিপরীত দিকে দাঁড়িয়ে আছেন এই জগতের পরম পিতা পরমেশ্বর ভোলানাথ। তাই ওই শয়তান অপশক্তিকে বিনাশ করতে হলে কেবল তার আশীর্বাদই একান্ত প্রয়োজন। তুমি আগামীকালকে ঠিক মধ্যরাতে এক বিশেষ প্রহরে একটা শিব যজ্ঞের আয়োজন করো দাসপুকুরের সন্নিকটে। সেই যজ্ঞের মধ্যে আহুতি দিও 3 খানি ধুতরা ফুল। যজ্ঞ শেষ হলে একটি ত্রিশূলের মধ্যে সেই ভস্মীভূত ছায়ের প্রলেপ মিশিয়ে অপেক্ষা করতে থেকো ভোরের আলো ফোটার জন্য। সূর্যোদয়ের প্রথম কিরণের সাথে সাথেই প্রকাণ্ড এক লাফ দিয়ে ঝাঁপিয়ে পড়বে দাসপুকুরের জলে। এক ডুবে এক নিঃশ্বাসে জলের ঠিক মধ্যিখানে যেতে হবে তোমায়। জলের মাঝ বরাবর গেলেই তুমি দেখা পাবে ওই জটাধারীকে। তার ঠিক মাথার জটায় এই ত্রিশূলখানি বিদ্ধ করো, তাহলেই দেখবে ওই শয়তান অপশক্তির চিরতরে বিনাশ ঘটবে গোবিন্দপুর থেকে। যাও, অনেকটা বলে দিয়েছি, এতেই কাজ হয়ে যাবে। এবার যা করার তা তোমাকেই করতে হবে। আমি তবে চললাম। তুমি বাবু মাঝে মাঝে এমন করে ডাকো যে কি বলবো, সব কাজ ফেলে পড়ি কি মরি করে ছুটে আসতে হয় এথা ওথায়। আমি দেখলাম বালকটি এবার ধীরে ধীরে চলে গেল সামনের দিকে। কোথা থেকে এক পাল বড় বড় প্রকাণ্ড সব শূকর এসে তার সঙ্গ দিল। আমার মনে হলো বালকটি যেন ধীরে ধীরে পরিণত হলেন স্বয়ং মহেশ্বরে। আবার 2 চোখ ততক্ষণে বানভাসী হয়ে পড়েছে। 2 হাত একত্রে জড়ো করে তা কপালে ঠেকালাম অতি ভক্তি সহকারে। সত্যি তো, আজ তিনি না এলে আমার জ্ঞান চক্ষু বোধ হয় উন্মোচিত হতো না কোনোদিন। জটাধারী তো কেবলমাত্র ওই অশরীরই নাম নয়, মহাদেবেরও অপর এক নাম হলো জটাধারী। তার মস্তকের উপরেও তো বিশাল জটা রয়েছে। ঈশ্বর, তোমার এত করুণা, এত কৃপা প্রভু, তুমি স্বয়ং নিজে এসেছিলে আমার কাছে। সেই বালকটি আসলে কে ছিল ঠাকুরমশাই? আপনার ইষ্ট দেবতা কালভৈরব? হ্যাঁ গো, তিনি এসেছিলেন আমার কাছে। আমি এবার তার আদেশ শিরোধার্য মেনে তা অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করলাম। পরদিন সকাল হতেই
মদনকে সঙ্গে নিয়ে শিবযজ্ঞের যাবতীয় উপাদান সামগ্রী এবং যা যা প্রয়োজনীয় বস্তুর দরকার ছিল তা সব জোগাড় করে আনলাম এক এক করে। তারপর অন্ধকার নামতে দাসপুকুরের ধারে এসে অপেক্ষা করতে লাগলাম। সময় যেন পরিপূর্ণ থমকে গিয়েছে পুরোপুরিভাবে। এক একটা সেকেন্ড যেন মনে হচ্ছিল এক একটা ঘন্টার সময়। বহু প্রতীক্ষিত সেই বিশেষ প্রহর এসে উপস্থিত হতেই আমি নত শিরে ভোলানাথের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে যজ্ঞ বেদিতে অগ্নিসংযোগ করলাম। খানিকটা তফাতে মদন বসে থেকে সব কিছু দেখতে লাগলো মনোযোগ সহকারে। তিনখানি ধুতরা ফুল আমি মহাদেবের নাম নিয়ে অর্পণ করলাম এক এক করে যজ্ঞের একেবারে শেষ পর্যায়ে। আগুন নিভে গেলে সেই ছাই আমি ভালোভাবে মাখালাম সঙ্গে করে নিয়ে আসা একটি বড় পিতলের ত্রিশূলের উপর। এবার ছিল অপেক্ষা করার পালা। ভোরের আলো ফোটার সে পরম মুহূর্তে চারিদিক থেকে একসাথে বেশ কিছু পাখালি ডেকে উঠল। একটা উদাসী বায়ু জলাশয়ের বুক থেকে উঠে এসে আমাদের শরীর স্পর্শ করল। এক মুহূর্তও বিলম্ব না করে ত্রিশূলখানা বাগিয়ে ধরে চোখাচোখি ইশারা করলাম মদনকে। তারপর আর কোনো দিকে না তাকিয়ে সোজাসুজি একটা প্রচণ্ড লাফ মারলাম গভীর জলের বুকে। জলের মধ্যে ডুবে আপনি কি দেখলেন ঠাকুরমশাই? আপনি কি সেই ভয়ানক অশুভ শক্তি অর্থাৎ জটাধারীর সন্ধান পেলেন? হ্যাঁ, জলের ঠিক মাঝখানে এসে আমি দেখলাম একটা বিশাল কালো রঙের পাতালে বসবাসকারী নরকের শয়তান যেন বসেছিল সেথায়। আবার মনে পড়ে গেল কাল ভৈরবের বলা সেই কথাগুলো। ত্রিশূলখানা মুঠোয় ধরে শক্ত হাতে তা ছুঁড়ে দিলাম প্রবল আক্রোশের সঙ্গে। অব্যর্থ নিশানায় ত্রিশূল গিয়ে সোজাসুজি গেঁথে গেল জটাধারীর মস্তকে। সঙ্গে সঙ্গে একটা প্রাণপণে চিৎকার করে উঠল। আমি বুঝলাম কাজ হয়েছে। এবার আমায় যত তাড়াতাড়ি সম্ভব আমায় জলের উপরিভাগে উঠে আসতে হবে। আর কোনো দিকে না তাকিয়ে অতি দ্রুততার সঙ্গে সাঁতার কেটে আমি উঠে এলাম জলের উপর। আমি সুস্থ আছি দেখে মদন যেন স্বস্তির নিঃশ্বাস নিল। আপনি আপনি ঠিক আছেন তো ঠাকুর মশাই? আপনার কোনো কিছু ক্ষতি হয়নি তো? না হে মদন, আমার কিছু হয়নি, কোনো চিন্তা নেই তোমার। দাঁড়াও দাঁড়াও, আমি উঠে আসছি এক্ষুনি। আমি এবার জল ঠেলে উঠে এলাম ডাঙায়। দাসপুকুরের দিকে তাকিয়ে দেখলাম জলের বুকে সৃষ্টি হওয়া প্রবল আন্দোলন যেন ধীরে ধীরে মন্থর গতিতে স্থির হতে শুরু করেছে ক্রমে। আমার ঠোঁটে চওড়া হাসি দেখে মদন বলল, কি ব্যাপার ঠাকুর মশাই, হঠাৎ করে আপনি হাসছেন কেন? আপনি কি তবে সফল হয়েছেন? ঈশ্বর কি তাহলে মুখ তুলে চাইলো এতদিনে আমাদের প্রতি? দয়া করে বলুন ঠাকুর মশাই, আর আমাকে বৃথা ধোঁয়াশার মধ্যে রাখবেন না। দয়া করে জবাব দিন। মদনকে দেখে বেশ অস্থির লাগলো আমার। তাকে একটু শান্ত স্থির হতে বলে আমি বললাম, হ্যাঁ গো মদন, সফল হয়েছি আমি। যেখানে স্বয়ং ঈশ্বরের আশীর্বাদ থাকে সেখানে অসফল হওয়ার বিন্দুমাত্র কোনো সম্ভাবনাই যে নেই। আজ আমি তোমাদের গোবিন্দপুরকে রক্ষা করতে পেরেছি তা কেবল তেনার জন্য। ঈশ্বরকে প্রণাম করো, কেবলমাত্র তিনি ছিলেন বলেই এ যাত্রায় এত সহজে পরিত্রাণ পেলে তোমরা এই ঘোর সংকটের হাত থেকে। হ্যাঁ, আপনি এটা একেবারে ঠিক কথা বলেছেন ঠাকুর মশাই। সত্যি অশরীরী কাজ হতে প্রাণ বাঁচাতে পেরে আমি সহ গোবিন্দপুরের সকল মানুষ আপনার কাছে কৃতজ্ঞ হয়ে থাকবো ঠাকুর মশাই। আমার কাছে কৃতজ্ঞ না থেকে ঈশ্বরের কাছে কৃতজ্ঞ থাকলেই চলবে। এখন চলো দেখি গৃহে ফিরে যাওয়া যাক, না হলে ভিজে গায়ে এমন সাত সকালবেলায় ঠান্ডা লেগে যাবে আমার, তখন আর এক বিপত্তি। হ্যাঁ হ্যাঁ, আসুন, এদিকের কাজ তো এমনিতেই শেষ হয়েছে, এবার তাহলে বিশ্রামের পালা। তাছাড়াও আপনি যথেষ্ট ক্লান্ত, আপনার চোখ মুখের অবস্থা দেখে তা বোঝা যাচ্ছে অনায়াসে। এবার আসুন আসুন, এই গরিবের ঘরে দুটো দিন কাটিয়ে তারপর যাবেন না হয়। হ্যাঁ, আপনাকে সেবা করার সুযোগ তো আর আমাদের মতো হতভাগ্যের
বারে বারে হবে না। তাই সেই সুযোগ যখন একবার পেয়েছি তখন কিছুতেই হেলায় হারাতে চাই না। তবে ঠাকুর মশাই, মানে আপনার কাছে না আমার বিশেষ অনুরোধ, এই কয়েকটি দিন কিন্তু থাকতে হবে আমার গৃহে। না করলে কিন্তু আমি কিছুতেই শুনবো না। আচ্ছা বেশ বেশ থাকবো, এত করে বলছো যখন, তখন আমি তোমার বাড়িতে 2 দিন কাটিয়ে তবেই রওনা দেব। কি হে, এবার খুশি তো? হ্যাঁ হ্যাঁ ঠাকুর মশাই, ভীষণ ভীষণ খুশি। এরপর আমি 2 দিন গোবিন্দপুরে কাটিয়ে গোটা গ্রাম মদনের সাথে ভালোভাবে ঘুরে তারপর ফিরে এসেছিলাম। এভাবেই সেবার রক্ষা পেয়েছিল গোবিন্দপুরের নিরীহ মানুষ সহ পশু পাখির দল। হে কিশোরী, কেমন লাগলো আজকের গল্প? বিস্ময়ের ঘোর কাটিয়ে কিশোরী এবার মুখ খুলল। দারুণ ঠাকুর মশাই, এক কথায় অনবদ্য। যাক, তোমাদের ভালো লেগেছে শুনে আমিও খুশি। বাইরের দিকে তাকিয়ে আমি দেখলাম বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও কমেছে। তাছাড়া সঙ্গে করে ছাতা এনেছিলাম, তাই নেহাত অসুবিধে হওয়ার কথা নয়। আমি কিশোরীর দিকে তাকিয়ে এবার বললাম, কি ভায়া, আজকের মতো গল্প তো এখানেই শেষ হলো। চলো এবার তাহলে ওঠা যাক নাকি? হ্যাঁ চলো ঠাকুর মশাই, আমরা আসছি তাহলে। আবার পরে কোনো একদিন আসবো আপনার গৃহে। এসো, সাবধানে যেও। জল কাদায় রাস্তাঘাটের যা অবস্থা, দেখে দেখে পা ফেলো, না হলে পিছলে পড়ে যাবে। আমি আর কিশোরী এবার দুগ্গা দুগ্গা বলে রওনা দিলাম। তারানাথের বাড়ি থেকে বেরিয়ে গেলাম সোজা রাস্তায়। জমা জলের বুকে ছপ ছপ শব্দ তুলে এগিয়ে যেতে লাগলাম আমরা। আমাদের মধ্যে আলোচনা হতে থাকলো আজকের শোনা ভয়ানক জটাধারীর গল্পটি নিয়ে। কিশোরী দেখলাম যথেষ্ট ভয় পেয়েছে ওই বিশেষ অপশক্তিকে। আমারও যে বার কয়েক গায়ে কাঁটা দিয়ে উঠেছিল তা অস্বীকার করার সাধ্য আমার নেই। আজকের গল্পটির বিষয়ে কিশোরী বেশ বিশ্বাস করেছে দেখলাম, তাই সে বিষয়ে কোনোরূপ সন্দেহ বা সংশয় প্রকাশ না করেই মুখ বুজে হেঁটে গেল এক নাগারে।